নমস্কার। রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহের স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে যুগ্ম সম্পাদক আমি পার্থপ্রতিম দে আপনাদের কাছে আমার ছোট্ট বক্তব্য রাখছি। আজ যখন আমি এই আপনাদের সামনে বক্তব্য রাখছি, সেই সময় তার আগেই দুদিন আগে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি আমার প্রথম টপিক। এবং দ্বিতীয় টপিক, যেটা নিয়ে মামলা চলছে, এই মামলার শেষ কোথায় আমরা জানি না। একের পর এক তারিখ পে তারিখ চলে যাচ্ছে, আমরাও তারিখ পে তারিখ ফলো করছি, কিন্তু তার কোনো ফল আমাদের সামনে এসে পৌঁছচ্ছে না। এই দুটো টপিকেই আমার বক্তব্য আজকে আমি রাখতে চাইছি। প্রথম কথা হচ্ছে, অষ্টম বেতন কমিশন দেশের কেন্দ্রীয় সরকার বসানোর বিষয়ে ঘোষণা করেছে, সিদ্ধান্ত নিয়েছে। 2026 সালে যেটা গঠন করার কথা ছিল, সেটা 2025-এই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে। এখনো গঠিত হয়নি, গঠন করা হবে, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এখনো সপ্তম বেতন কমিশনের ডিএ, যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতাই আমরা কেন্দ্রীয় সরকারের থেকে তুলনায় প্রায় 43% কম পাচ্ছি। এই বিষয়ে রাজ্য সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, দুটো সরকারই একটু কম বেশি, দুটো সরকারি কর্মচারীদেরকে রাজনীতির অংশ বানিয়ে নিয়েছে। রাজনীতির অংশ বানিয়ে ভোটের একটা রাজনীতি তারা করছে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 2026-এ বেশ কিছু রাজ্যে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে চোখের পাখির চোখ করে এই বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে, এটা সবাই বুঝতে পারছে। আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আগামী বাজেটে ওই একটা চিরকুট পাঠিয়ে দেবে, আর ওই চিরকুট দিয়ে একটা ছোট্ট ঘোষণা কিছু করতে পারে। এই ঘোষণার বিষয়ে, এই ঘোষণা এবং কার্যকরী করা, এই দুয়ের মাঝে যে সময়টা যায়, দুবার তিনবার ঘোষণা হয়,
তারপর একবার কার্যকরী হয়। এর ফলে শুধুমাত্র সরকারি কর্মচারীরা নয়, সরকারি কর্মচারী সহ সাধারণ মানুষের ওপর অধিক খরচের বোঝা নেমে আসে। এই যে অধিক খরচের বোঝা চাপছে, এই অধিক খরচের বোঝা কি করে, বোঝার ভার কি করে কমানো যায়, এই বিষয়ে সরকারকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার জন্যই আজ আমি সকলের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু কথা বলার জন্যই উপস্থিত হয়েছি। কেন্দ্রীয় সরকার যখন অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাজ্য তখন ষষ্ঠ বেতন কমিশনের সময়কালে যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা তার তুলনায় 39% কম দিচ্ছে। এই 39% কম মহার্ঘ ভাতায় রাজ্য সরকারি কর্মচারীরা কিভাবে চলছে এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ আমাদের রাজ্যের সরকারের নেই। আমাদের রাজ্যের সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করা বা আলোচনা করার পক্ষপাতী নয়। এই সরকারেরই এক মন্ত্রী বলেছেন তেলা মাথায় তেল দিতে তারা আগ্রহী নয়, কিন্তু তাদের যে তেলা মাথা, তাদের নিজেদের তেলা মাথায় তেল দিতে তারা খুব ভীষণভাবে আগ্রহী। সরকারের টাকা, সরকারের অর্থ মানে জনগণের অর্থ, জনগণের ট্যাক্সের টাকায় যারা সমাজ সেবা করতে এসছেন, সমাজ সেবা করা যাদের কাজ, সমাজ সেবার কাজে ব্রতী হয়েছেন বলে থাকেন যারা, তারা জনগণের ট্যাক্সের টাকায় তাদের নিজেদের যে খরচ, নিজেদের পাওনা গণ্ডা, সেগুলো ঠিক বাড়িয়ে নিয়েছেন। তাদের অভাব শুধুমাত্র সরকারি কর্মচারীদের পাওনা গণ্ডা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রেই তাদের অভাব। একই বাজার থেকে বাজার করছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও, রাজ্য সরকারি কর্মচারীরাও। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা রাজ্য সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতার তুলনায় অনেক কম, এবং রাজ্য সরকারের দ্বিচারিতা এক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ দ্বিচারিতা করছে। একই সরকারের কর্মচারী, এই রাজ্য সরকারেরই কর্মচারী, যারা দিল্লির বঙ্গভবনে অথবা তামিলনাড়ুর চেন্নাইতে যে বঙ্গভবন রয়েছে সেখানে যারা কর্মরত, তাদেরকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছেন। কিন্তু এই রাজ্যে যারা বসবাস করছেন, যে সমস্ত কর্মচারীরা এই রাজ্যে বসবাস করছেন, তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার বেলাতেই তাদের ভান্ডার শূন্য হয়ে যাচ্ছে। এই যে দ্বিচারিতা, একই সরকারের কর্মচারী
তাদের মধ্যে কাউকে তারা মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারে দিচ্ছেন, আর কাউকে তারা মহার্ঘ ভাতা দিচ্ছেন তাদের ইচ্ছা মতো। মানে এখন আমরা যারা পাচ্ছি মাত্র 14%, আর কেউ পাচ্ছে 53%। এই যে পার্থক্য, এই পার্থক্যটা ঘোচানোর জন্যই, এই পার্থক্য যাতে না থাকে, এই পার্থক্য থাকবে না, এই প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদেরকে প্রতারণা করেছে এই রাজ্যের সরকার, এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার এই সরকারকে চিঠি দেওয়া হয়, কিন্তু তারা ভ্রুক্ষেপ নেই, তার প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেন না। একটা চিঠি দিলে তার প্রাপ্তি স্বীকার, যে সৌজন্যবোধ, সেই সৌজন্যবোধও এই সরকারের নেই। যেই সরকারের এই সৌজন্যবোধ নেই, সেই সরকারের সেই মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আজকে সেই সরকারের সেই মন্ত্রীর কাছে, সেই মুখ্যমন্ত্রী যিনি এই কথা বলেছিলেন বিরোধী নেত্রী থাকাকালীন, আজকে সেই মুখ্যমন্ত্রীর কাছেই প্রশ্ন, ভুলে গেছেন সেই দিনটি, যেই দিন আপনি বলেছিলেন এই কথাটি, এই মহান বক্তব্যটি? এই মহান বক্তব্যটি বলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন, তার ফলেই আপনি ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় আসার পরেই ভুলে গেলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা দেয়া আপনার কর্তব্য। শুধু আপনার না, সংবিধান স্বীকৃত অধিকার কর্মচারীদের, সেই অধিকার আপনি ছিনিয়ে নিতে উদ্যত হচ্ছেন। আপনি বেশ কিছু বিষয়, আপনি সার্ভিস রুলে অনেক কিছু দু তিনটে বিষয় অ্যামেন্ডমেন্ট করেছেন, পরিবর্তন করেছেন। আচ্ছা, এই বিষয়ে পরিবর্তন তো করেননি যে একজন কর্মচারী, সরকারি কর্মচারী যে কোনো ক্ষেত্রে কোনো সময় কর্মচারী থাকাকালীন তিনি অন্য কোনো ভাবে রোজগারের সাথে যুক্ত থাকতে পারবেন না, এই বিষয়টি তো আপনি পরিবর্তন করেননি। আপনি পরিবর্তন করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার বিষয়টি, আপনি পরিবর্তন করেছেন। ডিএ দেওয়া যাবে, হবে না, এটা সংবিধান বিরোধী। মহামান্য কলকাতা হাইকোর্টে যখন রায় বেরোয় যে এটা সাংবিধানিক অধিকার কর্মচারীদের, আপনি সেই অধিকারের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে আপনি সুপ্রিম কোর্টে যান। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আপনার তল্পিবাহক কিছু উকিলকে দিয়ে আপনি যে টাকা খরচ করছেন মামলা লড়তে, সেই মামলা লড়ার ওই টাকায় কয়েক % দিয়ে আপনি দিয়ে দিতে পারতেন, কিন্তু দিলেন না। এই যে আপনি বঞ্চনা করছেন, প্রতারণা করেছেন কর্মচারীদের সাথে, আর কতদিন এই প্রতারণা চলবে? আর কতদিন এই তল্পিবাহক কর্মচারী সংগঠন
যে আছে এই সরকারের তল্পিবাহক কর্মচারী সংগঠন কবে তাদের অধিকারের নিয়ে নিজেদের আন্দোলন কর্মসূচি তৈরি করবে, সেই অপেক্ষায় রইলাম। সাথে অপেক্ষায় রইলাম আপনার ভোটের রাজনীতির জন্য হয়তো এই বাজেটে আপনি ঘোষণা করবেন যে অমুক তারিখে অমুক মাস থেকে 2% বা 3% দিয়ে ঘোষণা করা হবে, দেবেন। এবং হয়তোবা এটাও আপনি ঘোষণা করবেন 2025-এর নভেম্বর মাসে আপনার ওই অভিরূপ বাবু, যিনি নাকি মনে করেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পাওনার যে ডিএ সেটা সাংবিধানিক অধিকার, যিনি মনে করেন না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তাদের বাড়ি ভাড়া ভাতা যা ছিল তার থেকে বাড়ানোর প্রয়োজন আছে বলে তা মনে করেননি, তাই জন্য তিনি কমিয়ে দিয়েছেন। আপনি হয়তো সেই অভিরূপ বাবুকে দিয়েই আবার আরেকটি পে কমিশন বসানোর কথা ভাববেন, ঘোষণা করবেন। ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ ঘোষণা করবেন, আর ওই মার্চ এপ্রিল নাগাদ 26 সালের মার্চ মাসের মধ্যে আপনি ওটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আর না হলে হয়তো বা এটাও হতে পারে যে সেটা 27-28 সালে হয়তো রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন। যদি আপনার মনে হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন, তাহলে আপনি বা আপনার পারিষদ হাকিম সাহেব আপনারা নিজেদের তেলা মাথায় তেল দেবেন। দেওয়া যদি শেষ হয়ে থাকে, পরিপূর্ণ হয়ে থাকে, তেল যদি আপনাদের মাথায় তেল দিয়ে যদি তেল বাঁচে, তাহলে রাজ্য সরকারি কর্মচারী যারা আছে, যারা আপনার রাজ্যের যে আপনার যে কাজ, আপনার যে উন্নয়নের কথা বলছেন, সেই উন্নয়নের কাজ যারা করছেন, যারা বাস্তবায়িত করছেন, তাদেরকে আপনি কিছু দেবেন, কিছু তেল দেবেন। হয়তো বেশিরভাগ তেলটা নিজেদের মাথায় মেখে তারপর ওই তেল মাখা হাতটা একটুখানি বুলিয়ে দেবেন। আসলে আপনি একদম ওই মুঘল সম্রাট শাহজাহানের মতো অবস্থায় চলে এসেছেন। শাহজাহান যেরকম তাজমহল তৈরির পরে ওই মিস্ত্রিদের আঙুল কেটে নিয়েছিলেন যাতে তারা আর এইরকম মহল কেউ কোথাও তৈরি না করে দিতে পারে, সেই কাজটাই আপনি করছেন। আপনি আপনাকে যে শাহজাহানের সাথে তুলনা করলাম, সেটা শাহজাহানের রাজত্বকালের যে ভালোবাসার কথা সেটার জন্য না। আপনাকে তুলনা করছি, আপনি শাহজাহানের ওই অংশটাকে নিয়েছেন যে আঙুলটা কেটে দিতে হবে। আঙুলটা কেটে দিলে আর অন্য কোথাও এই রকম মহল যাতে তৈরি না করতে পারে। কর্মচারীদেরকে এই জায়গায় নামিয়ে নিয়ে এসছেন আপনি। একবার ভাবুন, ভেবে আশা করি সিদ্ধান্ত নেবেন যে কর্মচারীদেরকে কিছু একটা দেওয়া প্রয়োজন। কি দেবেন এটা আপনার ওপর, আপনার মন্ত্রী পরিষদের ওপর ছেড়ে দিলাম।
আর যদি দিতে না পারেন তবে জেনে রাখুন কর্মচারীরা কিন্তু আর আপনার ওই কথার শুকনো কথায় মানবে না, আপনার শুকনো কথায় চিড়ে ভিজবে না। চিড়ে ভেজাতে হলে পর্যাপ্ত পরিমাণে জলটা দিতে হবে, তাহলেই চিড়ে ভিজবে, না হলে আপনার ওই উন্নয়নের কথা যে বলছেন সেই উন্নয়নের কাজগুলো থমকে দেওয়া হবে। এবং সেই উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য যা করণীয় কর্মচারীরা সেটাই করবে। আপনার তল্পিবাহক কর্মচারী সংগঠনও তাকে প্রতিহত করতে পারবে না। আগামী দিনে আশা করি রাজ্য সরকারি কর্মচারীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে এমন একটা সংগ্রাম তৈরি করবে, যেই সংগ্রামে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা নেমে আসবে, তাদের কাজ বন্ধ করে দেবে, অনির্দিষ্ট কালের জন্য কাজ বন্ধ করে আপনাকে শিক্ষা দেবে যে রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা না বুঝিয়ে দিলে রাজ্য সরকারি কর্মচারীরা আপনার কথায় কাজ করবে না। আর তল্পিবাহক আমলাদের দিয়ে তখন আপনি আপনার কাজগুলো কিভাবে করান সেটাও রাজ্য সরকারি কর্মচারীরা বুঝে নেবে। আর কিছু বলছি না। আগামী দিনে এই নতুন বছরের শুরুতে এই জানুয়ারি মাসে আপনাদের সামনে আমার এই ছোট্ট আবেদন রেখে আমার বক্তব্য শেষ করার আগে একটা 4টে লাইন খুব মনে পড়ে যাচ্ছে। চেয়েছিলাম ভাত, ধরিয়ে দিলে জাত। চেয়েছিলাম কর্ম, ধরিয়ে দিলে ধর্ম। তা এই ধর্ম আর জাত এই নিয়ে রাজনীতি করতে গিয়ে রাজনীতির মোহরা বানাতে চাইছেন এই যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এদেরকে একটাই কথা বলছি, একটাই কথা বলার এদের উদ্দেশ্যে, এই জানুয়ারি মাস আমাদের ভারতবাসীর কাছে বা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি বিশেষ মাস। এই মাসে দুজন মহান ব্যক্তির জন্মদিন এই মাসটা। 12ই জানুয়ারি গেছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং এই মাসে আগামী 23শে জানুয়ারি আমাদের রাজ্যের, শুধু রাজ্যের নয় সারা দেশ সারা বিশ্বের কাছে একজনই ব্যক্তি আছেন যিনি সারা বিশ্বে নেতাজি নামে পরিচিত, অভিহিত করা হয় তাকে। একজনই ব্যক্তি আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, যার কর্মজীবন পশ্চিম বাংলায় কেটেছে। সেই ভারতবাসী, সেই বীর সন্তান, ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আগামী 23শে জানুয়ারি। এই দেশপ্রেম,
তার যে দেশপ্রেম, দেশকে ভালোবেসে তিনি সর্বস্ব ত্যাগ করে উনি দেশের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, যার মৃত্যুদিন আমাদের কাছে জানা নেই। সেই রকম ব্যক্তিত্ব, সেই রকম নেতৃত্ব, তার জন্মদিন আগামী 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস হিসাবে পালন করার আবেদন জানিয়ে এবং এই দুই বীর সন্তানের জন্মদিনের মাসে সমস্ত সরকারি কর্মচারী বৃন্দ আপনাদের অধিকারের জন্য, অধিকারের পাওনা অধিকার বুঝে নেওয়ার জন্য আপনারা একত্রিত হয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করবেন এবং সেই রূপরেখা মতোই নিজেদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন এবং সরকারকে বাধ্য করবেন আপনাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। এই আবেদন জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। স্টিয়ারিং কমিটি জিন্দাবাদ।